যে ওই ঐক্যের সুরটা কিন্তু অনেকাংশে অনুপস্থিত হয়ে গেছে। বিভেদের জায়গাগুলোই বরঞ্চ নাড়াচাড়া বেশি করেছে। যারা রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে আছেন তাদের অন্যতম কন্ট্রিবিউশন, তারা তো টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে শুধু ওখানে যাননি, তারা হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা। এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের ঘাটতি দেখতে পাচ্ছি। অলিগার্কদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি, কিন্তু তারপরে সাপ্লাই চেইন যদি স্থবির হয়ে যায়, সেটা মোকাবেলা করার জন্য তো অন্যদেরকে সচল করতে হবে। কর্মসংস্থানের জায়গাটা দেখেন, ওই যে ডিমান্ড কমে গেছে, কর্মসংস্থানের জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। রাজনীতি থেকে দুর্নীতিকে কিভাবে সম্পর্কটা ভেঙে দেওয়া যায় সেটার একটা কৌশল রোড ম্যাপ দরকার। স্থানীয় সরকার নির্বাচন, যেগুলো একটা আপামর জনসাধারণের উৎসবের জায়গা ছিল, সেটাকে দলীয় প্রতীকে নির্বাচন দিয়ে সম্পূর্ণ কলুষিত করে ফেলেছেন। 3 মাস এক অর্থে অল্প সময়, আরেক অর্থে এক ধরনের কিভাবে এগোবে তার একটা বড় জানান দেওয়ার সময়। সেই হিসেবে 3 মাসের একটা মূল্যায়ন অবশ্যই করা প্রয়োজন। এখানে অনস্বীকার্য তারা নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই এই 3 মাস অতিক্রম করতে হয়েছে। চ্যালেঞ্জ এক অর্থে আমি মনে করি 3টে চ্যালেঞ্জ তাদের মধ্য দিয়ে এগুতে হচ্ছে। একটি হচ্ছে যে জনপ্রত্যাশার চাপ, বিপুল প্রত্যাশা আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। কারণ এক ধরনের 15 বছরের একটা জগদ্দল পাথরের মতো একটা শাসন ব্যবস্থা গেড়ে বসেছিল, সেটা সরে গেছে, সেটা সরে যেতে বাধ্য হয়েছে। সেখানে প্রচণ্ড প্রত্যাশা তৈরি হয়েছে। দ্বিতীয় যে চাপটি হচ্ছে, যারা পতিত সরকার, এই যে স্বৈরাচারী কায়দায় যারা এই গণহত্যাগুলো চালিয়েছিল ইত্যাদি, তাদের তো বড় একটা, তারা তো সেই অর্থে মনে করছেন হেরে গেছেন। তারা পাল্টা নানা ধরনের অবস্থান নেওয়ার প্রচেষ্টা হয়তো আছে, বা এটা নিয়ে আশঙ্কা আছে, এই ধরনের একটা বাস্তবতাও আছে। আর 3 নম্বর বাস্তবতা হচ্ছে যে, সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের নিজস্ব দক্ষতা কতটুকু, এবং সেই হিসাবে তারা যে সার্বিক অর্থে রাষ্ট্রীয় যে যন্ত্রটা, সেটা কতটুকু সচল করতে পেরেছেন। এই 3মুখী চাপের মধ্যেই 3 মাস তারা অতিক্রম করেছেন। কোথায় এগুতে পারলেন, কোথায় পারেননি, বা কোথায় করতে ব্যর্থতার কথা হয়তো এখন বলা যেতে পারে। কোথায় এগুতে পেরেছেন, দৃশ্যমান দুর্নীতির জায়গাগুলো কিন্তু এক অর্থে সুস্পষ্টভাবে এগুলোতে হাত দেওয়া হয়েছে। এগুলো দৃশ্যমান দুর্নীতি জায়গাগুলো শুধু কমে আসছে নয়, এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সেই অর্থে বলা যায় যে, আমি যদি খাতওয়ারি বলি, বিভাগ বা মন্ত্রণালয়ওয়ারি বলি, কিছু মন্ত্রণালয় যেমন মেট্রো রেলটা চালু করতে পারলেন, সেটা একটা ভালো উদ্যোগ, সেটা ছিল। এই ধরনের ছোটোখাটো উদ্যোগগুলো আছে যেগুলো তাদের অর্জন হিসাবে দেখা যায়। তারা এই যে চাপ মোকাবেলার জন্য তারা রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলার চেষ্টা করেছেন, ইত্যাদি হয়েছে। প্রত্যাশা তো অনেক, এবং এই প্রত্যাশা অনেক, এটাকে আবার দোষ হিসেবে দেখা যাবে না। প্রত্যাশা অনেক হওয়াই দরকার, কারণ অনেক অসঙ্গতি আছে এবং অনেক কিছু করার আছে, করার সুযোগও তৈরি হয়েছে। সুতরাং প্রত্যাশার চাপকে কিন্তু একটা জনগণের দোষ হিসেবে দেখার কোনো অবকাশ নেই। এই প্রত্যাশা হচ্ছে, অবশ্যই এই প্রত্যাশা সঠিক, এই প্রত্যাশা মেটাবার জন্য কার্যকর এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য উদ্যোগগুলো খুবই জরুরি। এখানে আমি কয়েকটা বিষয় দেখছি, যেখানে
বড়ভাবে যদি বলি বা মোটা দাগে যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকারের কাজের ধরনে বা কাজের স্টাইলের মধ্যে বড় ধরনের কিছু ঘাটতি দেখতে পাচ্ছি। তারা কিন্তু মাঠে যাচ্ছেন না, মাঠের সাথে সংযোগটা নাই। সেই অর্থে তারা মাঠের সাথে সংযোগ করছে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, সরাসরি তারা মাঠের সাথে সংযোগটা নেই। আমি গতকাল গাইবান্ধা থেকে এসেছি, তারও আগে দু একটা জায়গায় গেছি। সুস্পষ্ট বিষয় হচ্ছে তারা মাঠের সাথে যোগাযোগ, মাঠের থেকে সরাসরি প্রত্যক্ষভাবে শোনার তাগাদাটা অনেকটা অনুপস্থিত। যার ফলে যেটা হচ্ছে, এই যে অসময়ে অনেকগুলো বন্যা হয়ে গেল, বন্যায় কিন্তু অনেকগুলো চাহিদা তৈরি হয়েছে। গতকাল একটা রিপোর্ট বেরিয়েছে যে 26% মানুষ অতিমাত্রায় খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। এই বিষয়গুলো, খাদ্য নিরাপত্তার বিষয়টা খুব জোরালোভাবে যে একটা অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে, তার কোনো আমরা দেখতে পাচ্ছি না, দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। অর্থনীতির মোকাবেলাটা যেটা দেখতে পাচ্ছি, অর্থনীতির মোকাবেলার আমার দৃষ্টিতে তিনটে বিষয় খুব জরুরি ছিল। একটি হচ্ছে এই যে আমরা যাদের অলিগার্ক বলি, যারা স্বৈরাচারী যেই ক্ষমতাসীন গ্রুপ ছিল, তাদের ছত্রছায়ায় যেই অবৈধ সুবিধা নিয়ে অর্থনৈতিক কিছু গোষ্ঠী গড়ে উঠেছিল, যাদের অলিগার্ক বলা হচ্ছে, সেই অলিগার্কদের নিয়ন্ত্রণ একটা বিষয় ছিল, কিন্তু কার্যকরভাবে নিয়ন্ত্রণ, তাদেরকে এক ধরনের ম্যানেজমেন্টের মধ্যে আনা। দ্বিতীয় একটা অন্যতম বিষয় ছিল যে এই যে প্রাত্যহিক এই যে মানুষজন যে মূল্যস্ফীতির ধাক্কায় ধরাশায়ী, সাপ্লাই চেইনসগুলো ঠিক রাখা হচ্ছে কিনা, কোথায় ঘাটতি হচ্ছে, কিভাবে সেগুলো মোকাবেলা করা যেতে পারে, এটাও একটা বড় ধরনের বিষয় ছিল। এবং আরেকটি হচ্ছে যারা হিমশিম খাচ্ছে তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে। আজকে একটা খবর পেলাম যে এটার একটা প্রতীকী, আপনি বলতে পারেন প্রতীকী চিত্র, যে একটা সুপার শপে এখন নতুন ধরনের একটা প্যাকেজ হচ্ছে, 10 টুকরা মাংস আর 100 গ্রাম আলু, এই ধরনের একটা প্যাকেজ। এটার আবির্ভাব একটা বিষয় জানাচ্ছে যে মানুষের হাতে টাকা নেই, ক্রয় ক্ষমতা অত্যন্ত কঠিন, এবং মূল্যস্ফীতির ধাক্কায় এর চেয়ে বেশি কেনা, এবং এটাও হয়তো অনেকের জন্য, হয়তো না, অনেকের জন্য এটাও নাগালের বাইরে। অর্থনীতির বিষয়টা শুধুমাত্র একমাত্রিকভাবে দেখা হয়েছে, সে হচ্ছে দুর্নীতিটা কমাতে হবে। মানে ব্যাংকিং সেক্টর, ওখানে যেমন সামষ্টিক অর্থনীতির কিছু সূচক, রিজার্ভটা ঠিক রাখতে হবে, সেটা পেরেছেন, রিজার্ভটাকে এক ধরনের স্থিতিশীল করা গেছে। কিন্তু এটা একটা অর্থনীতি পরিচালনার একটা দিক শুধু, এই যে সামষ্টিক সূচকগুলো এক ধরনের ম্যানেজমেন্টের মধ্যে আনা, এটা অবশ্যই দরকার, কিন্তু এটা একটা দিক। কিন্তু বড় দিক হচ্ছে অর্থনীতির চাকাটা ঘোরানো। এই জায়গায় আমি অন্তর্বর্তী সরকারের ব্যাপক একটা ব্যর্থতা দেখছি। তারা ব্যবসার পরিবেশটা উন্নত করার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি, এক্সেপ্ট ওগুলো যে সামষ্টিক সূচকের কিছু পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আস্থার যে জায়গাটা বলা যায়, সেটা বড়দের থেকে শুরু করে এসএমই যাদের বলি, ছোটোখাটো ব্যবসায়ী যারা, সবার জন্য প্রযোজ্য। আস্থার পরিবেশ নয়, কারণ তাদের সাথে কোনো কথাবার্তা বলা হচ্ছে না, ব্যবসায়ীদের সাথে কোনো কথাবার্তা সেইভাবে হয়নি, ছোটদের সাথে তো বাদই দিলাম। যার ফলে যেটা হচ্ছে, গাইবান্ধায় একটা অংশীজনদের সাথে বৈঠক করলাম, বললাম বলেন আপনাদের কি অবস্থা, 3 মাসের মাথায় কেমন। ওরা একটা খুব কথা বলল, দৃশ্যমান দুর্নীতি কমেছে, কাজের গতি আরও কমে গেছে। এখন দৃশ্যমান দুর্নীতি কমেছে,
এখন দুর্নীতি তো নানা চেহারা আছে। সরাসরি দুর্নীতিটা অবশ্যই এখন ডিফিকাল্ট, এটার বিরুদ্ধে ব্যাপক জনমত আছে। কিন্তু কাজের গতি যখন কমে যায় তখন কিন্তু আরও নানা ধরনের ব্রোকার সিস্টেম বেরিয়ে যায় কাজের গতি ইন্ডিভিজুয়ালি ফেরাবার জন্য। এই যে কাজের গতি কমে গেছে বলে যেই বার্তাটা তৃণমূলের একজন আমাকে বললেন, তার মধ্যে কিন্তু বড় ধরনের একটা মেসেজ আছে অন্তর্বর্তী সরকারের জন্য। তারা বিশেষ করে এই অর্থনীতির চাকা ঘোরাবার যে প্রচণ্ড প্রয়োজনীয় একটা কাজ, সেটাকে অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি, বা এখনও দেখছি দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। তারা সেই যে বললাম বন্যা হয়েছে, পুনর্বাসন বিষয়টাও এটা আমলাতান্ত্রিক পর্যায়ে হচ্ছে। প্রজেক্ট হবে, প্রজেক্ট দেয়া হবে, দাতা সংস্থা জোগাড় হবে, তখন দেয়া হবে। কিন্তু নোয়াখালী অঞ্চলে এখনও জলাবদ্ধতায় বিশাল যেসব জায়গাগুলোতে হতো, শাকসবজি তৈরি হতো, অথবা এখন তো আমন ধানের শেষ পর্যায়ে বোরো ধানের জন্য বীজ তলা তৈরির কাজটা আছে, গবাদি পশু টশু হয়েছে, ওখানে কিন্তু ওই মানে আমলাতান্ত্রিকভাবে চিন্তা, ঠিক আছে একটা প্রকল্প আসবে, কিন্তু প্রয়োজন এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে কিছু করা, ওই ধরনের একটা আমেজ অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না কাজের গতিতে। দু একজন উপদেষ্টা হয়তো তাদের পার্টিকুলার মন্ত্রণালয়ে আরেকটু সচেষ্ট আছেন, তারা চেষ্টা হয়তো করছেন। আমি সামগ্রিক অর্থে বলছি যে অর্থনীতির চাকাটা যে ঘুরতে হবে। আপনি দেখেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে, মানে যেই হারে এগুলো হবে আর কি, সেই আশাটাও কমিয়ে দিয়েছে। এটাও সত্য যে অর্থনীতির চাকা কেন ঘুরছে না, সেটা তো এই বিষয়গুলো আছে বটেই, কিন্তু ওই বিষয়গুলো আছে যে রিজার্ভ হয়তো স্থিতিশীল হয়েছে, কিন্তু বড় একটা বিষয় দেখা যাচ্ছে এই যে অর্থনীতির চাকা ঘুরছে না, যেটাকে আমরা বলতে পারি যে চাহিদার ঘাটতি, মানে ডিমান্ড। যেমন একজন বললেন যে বড় যে জ্বালানি নিয়ে বিপণন করেন, বলে যে আমার ইনভেন্টরি তো শেষ করতে পারছি না, মানে চাহিদা নাই। এখন এটা কি এমন অবস্থা যে ব্যবসায়ীরা আস্থা পাচ্ছে না? অনেকের কাছে হয়তো পয়সা আছে, কিন্তু বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। বিনিয়োগ করছেন না দেখে ওনারা চুপচাপ বসে আছেন। ওই জন্য আবার ওই সাপ্লাই চেইনগুলো ওইভাবে নড়ছে না। এই যে ফুয়েলগুলো বিপণনগুলো হওয়া দরকার সেখানে হচ্ছে না, সেটা একটা পর্যায়ে। আবার সাধারণ মানুষের পকেটে যদি ওইভাবে পয়সা না থাকে, তখন তাদের চাহিদা ওই যে বললাম সুপার শপে প্যাকেট আস্তে আস্তে আরও ছোট হতে থাকবে। 10 টুকরা মাংস এখন হয়তো পরবর্তীতে 5 টুকরা মাংস এবং 50 গ্রাম আলু, এই ধরনের একটা বাস্তবতা যদি আগায়, তো এখানে কিন্তু আমলাতান্ত্রিক পদক্ষেপটা মূল বিষয় নয়। দৃশ্যমান যারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব আছেন, তাদের জোরালো বার্তা সমাজে দিতে হবে, দৃশ্যমানভাবে দিতে হবে, আমলার মাধ্যমে নয়। পাঁচই অগাস্ট শেখ হাসিনা যখন পালালেন বেসিক্যালি, তখন কিন্তু যেই একটা যে আকাঙ্ক্ষা এবং চাহিদা এবং সবার মনের মধ্যে একটা ঐক্যের যে একটা বাস্তবতা ছিল, আমরা দেশকে আবারও ফিরিয়ে আনব, আমরা যে বিভিন্ন পর্যায়ের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই 24-এর যে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 90-এর মধ্যে হয়েছে, আরও বিভিন্ন পর্যায়ে হয়েছে, এই যে আকাঙ্ক্ষা ছিল, সাম্যের আকাঙ্ক্ষা, বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষা, মর্যাদার আকাঙ্ক্ষা, এগুলো আমরা ফিরিয়ে আনব। রাস্তাঘাটে কিন্তু সেদিন একটা অসম্ভব একটা চিত্র আমরা দেখেছিলাম। এক বাক্যে নারী পুরুষ ছোট বড় সবাই, যারা সরাসরি আত্মত্যাগ করেছে, যারা করে নাই, যারা ঘর থেকে দোয়া করেছে, আশীর্বাদ করেছে,
সবাই কিন্তু একটা ইয়ে ছিল যে আমরা তৈরি, আমরা এই বাংলাদেশকে আবারও একটা অন্য পর্যায়ে আমরা নিয়ে যাব, যেগুলো আমরা সবাই চাই কাঙ্ক্ষিত জায়গায়। 3 মাসের মাথায় আমি মনে করি এটা অন্যতম একটা ঘাটতি যে ওই ঐক্যের সুরটা কিন্তু অনেকাংশে অনুপস্থিত হয়ে গেছে। বিভেদের জায়গাগুলোই বরঞ্চ নাড়াচাড়া বেশি করেছে। বিভেদ থাকতে পারে এবং বিভেদের সঙ্গত কারণও থাকতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে কোনো সমাজে নানা ধরনের বিভেদ থাকে, কিন্তু একটা ঐক্যবদ্ধ একটা সংকল্প, ঐক্যবদ্ধ একটা মানসিকতা তৈরিটা হচ্ছে বিভেদের বাস্তবতার মধ্যেও সেটা একটা বাড়তি কাজ। সেটাই যারা রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে আছেন তাদের অন্যতম কন্ট্রিবিউশন। তারা তো টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে শুধু ওখানে যাননি, তারা হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা, জাতিকে সেই ঐক্যবদ্ধ পথে রাখা, যাতে করে আমরা সবাই এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের আমি দুঃখজনকভাবে ঘাটতি দেখতে পাচ্ছি। যে ঢাকায় বসে বিভিন্ন পর্যায়ে আলোচনা, এই মাঠে যখন যাচ্ছি সেই পর্যায়ে এই আলোচনায় যে এখনও কিন্তু চায় মানুষ ওটা হারিয়ে গেছে তা নয়, কিন্তু বিভেদের কথাগুলোই বেশি প্রচার পাচ্ছে। বাংলাদেশের 26% মানুষ এই মুহূর্তে অতি উচ্চমাত্রায় খাদ্য নিরাপত্তার মধ্যে আছে। তার মানে হচ্ছে এটা বড় ধরনের সমস্যা। কিভাবে মেটাতে পারে? অ্যাটলিস্ট 3টে পথ আছে। একটি হচ্ছে যে মূল্যস্ফীতি স্থিতিশীল রাখার জন্য এই যে সাপ্লাই চেইনসগুলো, এগুলো কিভাবে আরও জোরদার করা যায়। নোয়াখালীতে সবজি বাগান, গাইবান্ধায় সবজির চাষগুলো ব্যাহত হয়েছে, ওগুলোকে কি জোরালোভাবে সরকারি কার্যক্রমের মাধ্যমে ওগুলোকে সচল করা যাচ্ছে কিনা, যাতে করে সাপ্লাই চেইনগুলো সঠিক থাকে। আমদানি নির্ভর যেসব সাপ্লাই চেইন, সেগুলোকে আমরা সচল, অলিগার্কদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি, কিন্তু তারপরে সাপ্লাই চেইন যদি স্থবির হয়ে যায়, সেটা মোকাবেলা করার জন্য তো অন্যদেরকে সচল করতে হবে। কিভাবে করব সেটা দেখার বিষয় আছে। এখন বিষয় হচ্ছে, যেমন আমি দেখি যে যেমন এইটা একটা বললাম যে সাপ্লাই চেইন করা, অর্থনীতির চাকাকে সচল করলেই কিন্তু মানুষের পকেটে পড়ে। আপনি বললেন না যে মূল্যস্ফীতির ধাক্কায়, তার মানে মানুষের পকেটে তো আয়টা আসতে হবে। কর্মসংস্থানের জায়গাটা দেখেন, ওই যে ডিমান্ড কমে গেছে, কর্মসংস্থানের জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে, সেগুলো এক ধরনের বড় সমস্যার মধ্যে পড়েছে। এখানে জোরালোভাবে কি পদক্ষেপ নেওয়া যায়? এটা শুধু আমলাতান্ত্রিক প্রকল্প নিলাম, 5 মাস পরে আসবে, দাতা সংস্থা পাওয়া গেছে তারপরে করব, এখানে নয়। এখানে যে জোরালো যে উদ্যোগ, সেটা একটা দরকার। আবার এখানে যেটাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বলি, ওখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে। ওখানে যেমন একটা এই যে পতিত সরকারের অন্যতম একটা দুর্নীতির চেহারা ছিল। এই দেখেন, আমরা কিছু দেওয়া হতো, এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বা ইভেন এই যে প্রাথমিক বৃত্তি, মাধ্যমিক বৃত্তি, এগুলো কিছু আবার দেয়া হয় ব্যাংকের মাধ্যমে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। এই যে হাসিনা সরকারের অন্যতম একটা দুর্নীতির ক্ষেত্র ছিল নগদ বলে একটা প্রতিষ্ঠান আছে। এটা নিয়ে আপনারা জানেন যে এটা যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিয়েছেন যে তাদের কার্যক্রমের উপর একটা নজরদারি এনেছেন, এখন এটা অধিগ্রহণ করেছেন অনেকটা বলা যায়। কিন্তু সেই নগদ সার্বিকভাবে রাষ্ট্রকে তখন বাধ্য করা হয়েছিল এই যে সকল এই যে ট্রান্সফার করা মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে, এই যে বয়স্ক ভাতা বলি, প্রাইমারি স্টাইপেন্ড বলি, অন্যান্য ভাতাগুলো, এগুলো নগদের মাধ্যমে করতে হবে। এবং এর মাধ্যমে নগদ, সেখানে কতটুকু তাদেরকে টাকা দেয়া হয়েছে তারা হয়তো এটা ধরে রেখেছে অথবা দেও নাই। অনেক আমরা এইসব আমি নিজে প্রিপিআরসি থেকে অনেক গবেষণা আমরা করেছি। এখানে এই যে পাওয়ার কথা কিন্তু পাচ্ছে না সময়, এগুলো হয়েছে। কিন্তু দুর্নীতি, বুঝলাম দুর্নীতি তো হয়েছে বটেই,
কিন্তু এই যে সামাজিক নিরাপত্তার জায়গায় এখন ক্র্যাশ প্রোগ্রামগুলো দরকার। শুধুমাত্র যেটা খুব জোরালোভাবে আছে দেখছি শহরাঞ্চলে টিসিবির, সেখানে আপনি এখন যদি এগুলো দেখেন, টিসিবির ট্রাকের সামনে ভিড়গুলো যদি দেখেন, সেখান থেকে একটা ধারণা করতে পারবেন কি প্রবল একটা প্রয়োজন আছে। তো আপনার এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে গ্রামাঞ্চলেরগুলো, এগুলো জোরালোভাবে সচল করার বিষয় আছে। এখানে হতে পারে যে সরকার বলতে টাকা কই, টাকা নাই, কিন্তু এখানে এই উত্তর মানুষ শুনতে আগ্রহী নয়। মনে হচ্ছে জোরালোভাবে আপনার যেটাকে আমরা বলি রিপারপাস, অন্য জায়গা থেকে এখানে এনে যেগুলো করা যেতে পারে সেইভাবে করাটা পড়বে। রিপারপাস করা মানে এক খাতে খাওয়ার, এক খাতে দরকার ছিল। যেমন এই এখন শীতকাল শুরু হতে যাচ্ছে, একটা প্রোগ্রাম আছে যে ইজিপিপি নামে, মানে চরম দরিদ্রদের জন্য কর্মসংস্থান। এটাকে আরও কলেবর বাড়িয়ে এটাকে জোরালোভাবে মাঠে নামা দরকার। মানুষের পকেটে কিছু পয়সা যাওয়া দরকার, না হলে তারা শুধু তো ওই ভাতাটা কত পায়, 500 টাকা 600 টাকা, ওটা দিয়ে তো হবে না। ওটাও দরকার, কিন্তু এটাও দরকার, এই যে আয়টাও দরকার, কর্মসংস্থান। শিক্ষার বাস্তবতাটা কি, এটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের সমাজের মধ্যে ডায়ালগ হয়নি। শিক্ষা নিয়ে বড় ধরনের একটা দরকার। শিক্ষাঙ্গনে আমি মনে করি যে মানে বিভিন্ন স্তরে এইটা হচ্ছে একটা প্রথম স্তর যেটা খুব জরুরি। শিক্ষাঙ্গনকে শান্ত করা, শিক্ষাঙ্গনে একটা স্বস্তির জায়গা আনা এবং আস্থার জায়গা আনা। জোর করে স্বস্তি করা যাবে না, আস্থার মাধ্যমে, এটা হচ্ছে প্রাথমিক একটা পদক্ষেপ। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষাঙ্গনের এই যে অযোগ্যদের ভিড়ে শিক্ষাঙ্গন হারিয়ে গিয়েছিল, সেখানে যোগ্যদের, এটা কিছুটা চেষ্টা চলছে, অনেক অ্যাপয়েন্টমেন্টস ইত্যাদি হচ্ছে, কিন্তু শিক্ষাঙ্গনের আরও গভীর কিছু প্রবণতা এখানে বলা দরকার। যেমন আপনি এখন দেখবেন বিশ্ববিদ্যালয় বলি, কলেজ বলি বা স্কুল বলি, বিশ্ববিদ্যালয়ের ভবনের দিকে যত নজর, বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষার দিকে অত নজর নাই। এবং এইটা একটা শুধু শিক্ষাঙ্গন নয়, স্বাস্থ্য একই সমস্যা। নতুন নির্মাণ হলে বাজেট থেকে শেয়ার পাওয়ার সম্ভাবনা আছে, অথবা নতুন নির্মাণ হলে আরও একটা বড় স্থাপনা হয়ে গেল। এই যে নতুন নির্মাণের প্রতি একটা আসক্তি তৈরি হয়েছে সার্বিকভাবে শিক্ষাঙ্গনে, এইগুলো হচ্ছে গভীরতম সমস্যা। এগুলো থেকে মুক্ত করা দরকার। অবশ্যই আমাদের অবকাঠামো দরকার, কিন্তু অবকাঠামোয় আসক্তিটাই তো, এই যে শেখ হাসিনার সরকারটা কি হয়েছে, অবকাঠামোয় এক ধরনের অযৌক্তিক আসক্তি। কর্ণফুলী টানেল এত টাকা দিয়ে করেছে, ওদিকে কয়টা গাড়ি চলছে? রেল করেছে, পদ্মা সেতুর উপর দিয়ে রেল, ওটাতে কজন চলছে? বা রাজবাড়ি পর্যন্ত রেল, অথবা আপনারা শুনেছেন রেলমন্ত্রী তার বাড়িতে যাওয়ার জন্য রেল। এই যে অবকাঠামোতে আসক্তি, এটা কিন্তু একটা সার্বিক সমস্যা, কিন্তু এইভাবে চিহ্নিত করার একটা বিষয় আছে আপনার। তো শিক্ষাঙ্গনে আপনার মানসম্মত শিক্ষা, সেটা তো প্রাথমিক পর্যায়ে আছে, আপনার মাধ্যমিক পর্যায়ে আছে, উচ্চশিক্ষার আছে। আমি বিশেষ করে একটা স্তরকে খুব গুরুত্ব দিব, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা। কারণ এখানেই মানব সম্পদ তৈরি হচ্ছে কিনা সেটা নির্ধারণ হয়, কারণ এখান থেকে শ্রমবাজারে ঢুকে এই জগৎটাকে পূর্ণাঙ্গভাবে দেখা। শিক্ষা সেই হিসাবে দেখছি শিক্ষা নিয়ে কোনো বড় ধরনের পরিকল্পনা এখনও দেখিনি। তারা ওই যে কিছু নিয়োগ এগুলোর মধ্যেই আপাতত ব্যস্ত আছেন। শিক্ষাকে যদি সত্যিকার অর্থে করতে হয়, সেটা প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, একটা জায়গায় একটা যেমন অবকাঠামোতে আসক্তি আছে, একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে
শিক্ষকের চেয়ে শিক্ষা প্রশাসকের স্থান আরও অনেক উপরে। শিক্ষক হচ্ছে একটা অধস্তন কর্মচারী, শিক্ষা প্রশাসক হচ্ছে ছড়ি ঘুরানো হর্তাকর্তা। শিক্ষককে আমরা মর্যাদার আসন থেকে ফেলে দিয়েছি এবং অনেক শিক্ষক তাদের নিজেদের কর্মকাণ্ডর ফলে এই অবস্থায় তুলে ধরেছে, এই অবস্থায় নিয়ে গেছেন। কোচিং ইত্যাদি তো আছে বটেই। এখন শিক্ষা নিয়ে আরও অনেক আলোচনা করা যায়। আমি মূল কথা, কয়েকটা কথা যেগুলো বলা হয় না, এই যে অবকাঠামোতে আসক্তি, এই যে শিক্ষকের চেয়ে শিক্ষক প্রশাসককে আরও বেশি গুরুত্ব দেওয়া, এবং সার্বিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা আমলাতান্ত্রিক সংস্কৃতির মধ্যে আটকে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তার জগৎটা আমি এই বিষয়গুলো ধারণ করেছে বলে মনে হচ্ছে না। আমি কোনো প্রতিফলন দেখতে পাইনি। শুধুমাত্র যে ওই পতিত সরকারের যে দুর্নীতিটাই শিক্ষার মূল, এটা আরও ধারাবাহিকভাবে এসছে। এই শিক্ষার এই সমস্যাগুলো সমাধান করতে হলে ওই জায়গায় নিতে হবে, মানুষকে আস্থায় নিতে হবে, শিক্ষককে মর্যাদার আসন তৈরি করতে হবে, এবং শিক্ষক প্রশাসক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির আবহ থেকে শিক্ষাকে উদ্ধার করতে হবে। আসলে সেই উদ্ধার কাজের জন্য আমি দেখছি না যে এটা অবশ্য এই 3 মাসের বিষয় নয়, এটা আরও একটু বড় বিষয়। এটা অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছুটা করতে পারেন, কিন্তু আমি এই মূল্যায়নটা করছি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নয়, এটা করছি সার্বিকভাবে জাতির জন্য। এই জায়গাগুলো অ্যাড্রেস না করলে শিক্ষাকে আমরা করতে পারবো না। আমরা সেই যে মানব সম্পদ তৈরি শুধু নয়, একটা মূল্যবোধ, আত্মমর্যাদার একটা নাগরিক তৈরির যে বিষয় আছে, সেগুলোতে পৌঁছাতে পারবো না। এটা অত্যন্ত একটা একাডেমিক একটা শব্দ। কিছু আমাদের পরিচিত কিছু বন্ধু একাডেমিক, তারা পেপার লিখেছেন এগুলোতে, এবং এটা এখন বেশ ভালো একটা প্রচার পেয়েছে দেখতে পাচ্ছি। বাট এটা মানেটা কি? রাজনৈতিক বন্দোবস্ত বলতেটা কি? মানে হচ্ছে যে রাজনৈতিক কাঠামোগুলো কেমন করে চলবে, ক্ষমতা কাঠামো কিভাবে সাজানো হবে, এবং এখানে কার্যকর একটা কোয়ালিশন বলতে আমি কোয়ালিশন সরকার বোঝাচ্ছি না, রাষ্ট্র ক্ষমতা সমাজের মধ্যে যে বিভিন্ন বলয় আছে তাদের একটা কার্যকর কোয়ালিশন, এবং সার্বিকভাবে এটার প্রতি একটা, যেটা বলা যায় যে সমাজও এটাকে গ্রহণ করছে যে এই ধরনের বিষয়টা নেওয়া উচিত। এটাই হচ্ছে মূল বিষয়। এখন আমি যদি ওই কেতাবি শব্দগুলো দিকে না গিয়ে আমি যদি বলি যে একটা রাজনৈতিক, যেটা বলা যায় যে রাজনৈতিক প্রক্রিয়াটা, রাজনৈতিক কাঠামোটা, রাজনীতির সাথে রাজনৈতিক সমাজের আন্তঃসম্পর্ক, এই 3টা বিষয় কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক কাঠামো এবং রাজনীতি সমাজ আন্তঃসম্পর্ক, এবং রাজনৈতিক নেতৃত্ব তৈরির পথরেখাগুলো, কোন চ্যানেলসে এই রাজনৈতিক নেতৃত্বের বিকাশগুলো ঘটবে, এই সবগুলো বিষয় কিন্তু আপনার এই কথার মধ্যে রয়ে গেছে। এগুলো কিছু আছে দীর্ঘমেয়াদীর বিষয়, এটা অবশ্যই এই মুহূর্তের বিষয়, কারণ প্রথম পদক্ষেপগুলো নেওয়া দরকার, কিন্তু এটা রাতারাতির পরিবর্তনের বিষয়। আমরা রাজনীতি নিয়ে কি ধরনের সমস্যা সমাজ চিহ্নিত করেছে রাজনীতি নিয়ে, এবং একটা একটা করে দেখি যে এগুলোই কি সমাধানের সুনির্দিষ্ট পদক্ষেপ তৈরি হচ্ছে কিনা। একটি হচ্ছে যেটা হলো যে ফ্যাসিস্ট মানে স্বৈরাচারী কায়দায় শাসন সমাজের উপর চাপিয়ে দেওয়া, এইটা কিভাবে বাদ দেওয়া যায়? স্বৈরাচারী কাঠামো, স্বৈরাচারী প্রক্রিয়া, স্বৈরাচারী প্রবণতা, এটা বাদ দেওয়ার কিভাবে হতে পারে? এটার অনেকগুলো বিষয় আছে এখানে, জবাবদিহিতার জায়গাগুলো, কিন্তু এখানে মানে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটা একটা অন্যতম বিষয়, তাই না?
আমাদের যে বিভিন্ন স্তম্ভ আছে, বিচার ব্যবস্থা, প্রশাসন, আপনার আইন বিভাগ, বিচার প্রশাসনের মধ্যেও প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আছে, মানে ক্ষমতার ভারসাম্যের বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কেন এগুলো কিন্তু কেতাবিভাবে সমাধানগুলো উচিত নয়। লক্ষ্য হচ্ছে যে এগুলো যেন অতি ক্ষমতায়িত কোনো কেন্দ্র তৈরি না হয়, যেটা ফ্যাসিজমের আবার জন্ম দিবে। ওটা কিন্তু কিছুতেই কাম্য নয়, এবং এখানে নানা ধরনের পদক্ষেপগুলো নিতে হবে যাতে করে এটা না হয়। কিন্তু এটা কিন্তু একমাত্র বিষয় নয়। আপনি যে রাজনীতির কথা বললেন, আরেকটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বগুলো কিভাবে তৈরি হচ্ছে, সেটা একটা বিষয়। আমাদের শিক্ষাঙ্গন থেকে, তরুণদের থেকে রাজনৈতিক নেতৃত্ব কিভাবে তৈরি হচ্ছে, তারা কি ধরনের বলা যায় যে মানে বিশ্ব নিয়ে চিন্তা করছে, বড় ধরনের মাইন্ডসেটগুলো তাদের কিভাবে তৈরি হচ্ছে, এগুলো একটা বিষয়। এবং সেটা তৈরির নানা পদক্ষেপ, সেটা তরুণ পর্যায়ের পদক্ষেপ আছে, রাজনৈতিক দলের মধ্যে পদক্ষেপ আছে। সো এটা একটা বিষয়। রাজনীতি নিয়ে সমাজে অত্যন্ত নেতিবাচক যে ধারণা তৈরি হয়েছে, যে রাজনীতি হয়ে গেছে একটা দুর্নীতি এবং ব্যবসার, অনৈতিক ব্যবসার অন্যতম বাহন। এটা কিন্তু শুধু ধারণা নয়, এটাই বাস্তবতা হয়েছিল। এই যে আমাদের স্বৈরাচারী সরকারের পতন হলো, তাদের সার্বিক মডেলটাই কিন্তু ছিল এটা, যে রাজনীতি হচ্ছে ধনী, অতি ধনী হওয়ার কাজ না করে, অনৈতিকভাবে দুর্নীতি করে, ধোঁকা দিয়ে কিভাবে দ্রুত ধনী হওয়া যায়, দুর্নীতি এবং এই যে অনৈতিক ব্যবসা এবং ইত্যাদি, এগুলোর মাধ্যমে এইটা থেকে মুক্ত কিভাবে হবে, এখানেও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এখানে অবশ্যই কিছু রাষ্ট্রীয় সংস্থাকে আরেকটু জোরদার করতে হবে। দুর্নীতি দমন কমিশন আছে, আমাদের তথ্য কমিশন আছে ইত্যাদি, কিন্তু এই কমিশনগুলো সম্পূর্ণ কাগুজে বাগ হয়ে ছিল, আমরা দেখেছি। কমিশন করলেই হবে না, অ্যাকচুয়ালি কমিশনগুলোকে কর্মপ্রণালীরও ওইভাবে বাস্তবসম্মত করতে হবে। সো এই যে রাজনীতির সাথে যে দুর্নীতির একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে, যেটা নিয়ে জনমনে এখনও আশঙ্কা আছে, এটা কিভাবে ভাঙা যায় সেটা নিয়ে আলোচনা শুধু রাজনীতিবিদ নয়, সমাজের সর্বস্তরের মানুষের করাটা খুব জরুরি। এই জায়গায় রাজনীতিটা কিভাবে হবে সেটা আমাদের দেখার বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে রাজনীতি তথা রাষ্ট্র এবং সমাজের আন্তঃসম্পর্ক। কারণ বাংলাদেশের এই যে 53 বছরের বা 54 বছরের ইতিহাসের অন্যতম একটা বার্তা যদি থাকে, সেটা হচ্ছে সমাজের প্রতিটা অঙ্গ, শুধু রাষ্ট্র নয়, নাগরিক সমাজ, মহিলা, কৃষক, তরুণ, প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমিক, ব্যবসায়ী, উদ্যোক্তা, নারী, প্রত্যেকেই কিন্তু সক্রিয়, তাদের নিজস্ব সক্রিয়তার মাধ্যমে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে এবং আগামীতেও করবে। এই যে নাগরিক সক্রিয়তা পদগুলো, অযৌক্তিক আমলাতান্ত্রিক কাঠামো মানে খবরদারি অথবা নিপীড়নমূলক কোনো আইন, আমলাতান্ত্রিক খবরদারির যে বিষয়টা, আপনি একটা প্রতিষ্ঠান নিবন্ধন করতে যাবেন, আপনি হয়তো একটা আপনার সিভিল একটা প্রতিষ্ঠান, ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান, গত এই যে পতিত সরকারের শেষ ভাগে এমন অবস্থা হয়ে গেছিল যে আপনি ছোট্ট একটা বিজনেস রেজিস্টার করবেন, সেখানে বোর্ডে কে আছে সেটা NSI দিয়ে চেক করা হতো, অথচ এগুলো 5 মিনিটে হওয়ার কথা আপনার যদি NID ইত্যাদি থাকে। আমরা তো দেখেছিলাম, পরিসংখ্যান দেখেছি, নতুন ব্যবসার রেজিস্ট্রেশনের সংখ্যা কমে গেছিল পুরোপুরি। এই যে NSI, DGFI ভেরিফিকেশন, এগুলো তো ওইসব সংস্থার উপরও অযৌক্তিক একটা চাপ, কারণ তাদের মূল কাজ হওয়া উচিত রাষ্ট্রের যে কোথায় সেই অর্থে যে ভূরাজনৈতিক কারণে বিপদ হতে পারে সেগুলোর দিকে সজাগ রাখা। নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।
আমাদের মতো দেশে জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম একটা মাধ্যম হচ্ছে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। শুধু নির্বাচন বললে হবে না, আমরা তো তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে জেনেছি নির্বাচনও হতে পারে যেটা আমাদেরকে আরও ক্ষমতাহীন করে ফেলতে পারে। সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন এটা খুব জরুরি। এটার মাধ্যমে জবাবদিহিতা তৈরির অন্যতম। সুতরাং নির্বাচনের দিকে এগুনোর যে একটা চিন্তা এবং একটা রোড ম্যাপ, এটা খুবই দরকার। কিন্তু এই রাজনৈতিক রোড ম্যাপ, যখন আমি শব্দটা যদি ব্যবহার করি, রাজনৈতিক রোড ম্যাপের মধ্যে নির্বাচনের রোড ম্যাপটা একটা থাকা দরকার। রাজনীতি থেকে দুর্নীতিকে কিভাবে সম্পর্কটা ভেঙে দেওয়া যায় সেটার একটা কৌশল রোড ম্যাপ দরকার। এবং রাষ্ট্র তথা রাজনীতি এবং সমাজের আন্তঃসম্পর্কের উপর মধ্যে এই আমলাতান্ত্রিক খবরদারি, নিপীড়নমূলক খবরদারি, এগুলো সরিয়ে দেওয়ার একটা রোডম্যাপও দরকার। একই সাথে কিন্তু কয়েকটা রোডম্যাপ দরকার। নির্বাচনী রোডম্যাপ দরকার, রাজনীতি এবং দুর্নীতির মধ্যে ছেদ টানার রোডম্যাপ দরকার, এবং নাগরিক সমাজ যাতে আমলাতান্ত্রিক নিপীড়নমূলক খবরদারি মুক্ত হয়ে তার নিজস্ব সক্রিয়তার মাধ্যমে সমাজকে যা অবদান রাখার প্রয়োজন বা সুযোগ, সেগুলো সদ্ব্যবহার করার সুযোগটা তৈরি করা দরকার। সামগ্রিক অর্থে কিন্তু এটা হচ্ছে, আমার দৃষ্টিতে এটা হচ্ছে রাজনৈতিক রোডম্যাপ। এইভাবে আলোচনাটা আনা দরকার। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কমিশন প্রতিষ্ঠা করেই একটা করেছেন, কিন্তু এই যে বয়ান, একটা নেরেটিভ, এটা আলোচনার জায়গাগুলোকে খোলাসা করা, এগুলোকে উন্মোচিত করা, এইখানেও কিন্তু খুব জোরালো পড়ে। এবং আমি এখানে আরেকটা কথা বলবো এই জায়গায়, রাজনীতির কথা সূত্র ধরে আরেকটা দিক যদি বলি, এখানে বলি যে, এবং এই মুহূর্তে এটারও একটা ঘাটতি দেখছি, এটাও খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে জবাবদিহিতার অন্যতম মাধ্যম নির্বাচন, ঠিক আছে। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দরকার, সব ঠিক আছে। এবং নির্বাচন বলতে শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন, এবং বিশেষ করে স্থানীয় নির্বাচন যেটা প্রতীক ভিত্তিক নয়। 2014-তে শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, বলা যায় যে গর্হিত কাজ করেছিলেন, যে স্থানীয় সরকার নির্বাচন, যেগুলো একটা আপামর জনসাধারণের উৎসবের জায়গা ছিল, সেটাকে দলীয় প্রতীকে নির্বাচন দিয়ে সম্পূর্ণ কলুষিত করে ফেলেছেন। সেটা থেকে মুক্ত হওয়া খুব দরকার। তো নির্বাচন দরকার, আপনার যেটা বললাম এর সাথে দুর্নীতির সাথে প্রতিষ্ঠানগুলো দরকার। একই সাথে আপনার এটাও প্রয়োজন যে সমাজের মধ্যে রাষ্ট্র অনেক কিছু করবে, কমিশন করবে, কিন্তু স্বাধীন নির্ভীক নাগরিক কণ্ঠস্বরটা খুব জরুরি। যে কোনো সমাজ যদি আপনি দেখেন যারা এগিয়েছে ভালো করে, এই যে স্বাধীন নির্ভীক এবং যেটা বলা যায় যে যুক্তিযুক্ত, জোরালো, মানুষের কথাগুলো ধারণ করে এই যে নাগরিক কণ্ঠস্বর, এটা খুব জরুরি। এটার কথা কিন্তু এখন খুব একটা অনুপস্থিত দেখছি, এটা কণ্ঠস্বরটাই অনেকটা অনুপস্থিত দেখছি।